নমস্কার, আমি সুচারু মিত্র অ্যাকশন রিয়াকশনে আপনাদেরকে স্বাগত। আর আজকে আপনারা সকলেই জানেন যে রাজ্যের দিকে আমাদের নজর ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ঠিক কোন জায়গায় দাঁড়াবে বিহার। কিন্তু এসআইআর এর পর এফেক্ট যে হয়েছে সেটা খুব পরিষ্কার, অন্তত ফলাফলের ইঙ্গিত বিহারে দেখা যাচ্ছে সবাইকে পেছনে ফেলে তত্তর করে এগিয়ে যাচ্ছেন নীতিশ কুমার। একটা সময় বিহারে প্রচলন ছিল जब तक रहेगा सामोसे में आलू तब तक रहेगा बिहार में लालू। এই স্লোগান এখন অতীত। এখন নীতিশের উন্নয়ন এক্সপ্রেসকে কেউ ছুতে পারছেন না। আর এই অ্যাকশন রিয়াকশনে আজকের পর্বে আমরা এই বিষয় নিয়েই আলোকপাত করব, সূক্ষ্ম বিশ্লেষণ করব। যে সময় আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে 197-এরও বেশি আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমার এবং তার সহযোগীরা। 43 এবং তার কিছুটা বেশি আসন নিয়ে রয়েছেন তেজস্বীর দল, অর্থাৎ তেজস্বী ছাড়াও তার অন্যান্য যে সহযোগী দল রয়েছে। আর অন্যদিকে বামপন্থীরা, তাদের কিন্তু বিহারেও রক্তক্ষরণ অব্যাহত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদার সঙ্গে কথা বলো। ষষ্ঠীদা, সকাল থেকে বিহারের ট্রেন্ডের দিকে আমরা নজর, প্রথম থেকেই দেখলাম যে একটার পর একটা ভিক্টরি ল্যাপ দিয়ে নীতিশ কুমার এগিয়ে যাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন ছিল যে এসআইআর এবং এত লক্ষ মানুষ বাদ গিয়ে বিহারের ভোট, অনেকে অনেক ব্যাখ্যা করছিলেন। 12-13টা সংস্থা, তাদের মধ্যে 3-4টে সংস্থা বলতেও শুরু করেছিল যে হাওয়া বদল, এত ভোট পড়েছে 64.66%। এবারে হঠাৎ কোন চালে নীতিশ এতটা এগিয়ে গেলেন এবং তেজস্বী কেন এতটা পিছিয়ে পড়লেন? অবশ্যই দেখো, এখানে একটা মোদি ম্যাজিক কিন্তু কাজ করেছে। এবং প্রথম এসআইআর রাজ্য বিহার, যেখানে প্রায় 40 লক্ষের কাছাকাছি যেখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়েছিল। এবং তার মধ্যে টুক করে এসে পড়ল পিকে, প্রশান্ত কিশোর অনেকগুলো রাজ্য, সেই একেবারে মহারাষ্ট্র থেকে শুরু করে তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য, গুজরাট, পশ্চিমবঙ্গ, এতগুলো রাজ্যকে জিতিয়ে নিয়ে এসছে এমন একটা জায়গা থেকে লড়াই করে। সেই জায়গা থেকে পিকে নিজস্ব দল, সেই দল তৈরি হলো এবং সেখানে পিকে মনে করলো যে এই বিহার ইলেকশনে পিকে একটা ছাপ ফেলতে পারে। এবং মানুষের মধ্যেও কিন্তু একটা সেই সময় প্রশ্ন উঠছিল যে পিকে যেখানে নিজে দাঁড়িয়েছে সেখানে নীতিশ কুমার বা তেজস্বী যাদব বা এই যে মহাগঠবন্ধন, একে অনেকটাই পেছনে ফেলতে পারে। কিন্তু যেভাবে বিভিন্ন এক্সিট পোল তারা যেভাবে সমীক্ষা করেছে, এবং সেই সমীক্ষাতে শুরু থেকেই আমরা যেটা দেখছিলাম যে মহাজোটকে কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছিল, নীতিশ কুমারকে একটু ব্যাকফুটে রাখা হয়েছিল। এবং গতকালকে যে ছবিটা আমরা দেখলাম যে সরাসরি সোনিয়া গান্ধীকেই ফোন করে বসলেন নীতিশ কুমার। স্বাভাবিকভাবেই একটা নয়া মোড় নিতে চলেছিল বিহারের, বিশেষ করে রাজনীতিতে, যে সময় এসআইআর নিয়ে এত তুল্যমূল্য বিচার বিশ্লেষণ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস তোমাকে মনে করাতে চাইবো। যখন পিকের কথা চললে, ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোর তার আইপ্যাক ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি নিয়ে অনেকবার লড়েছেন। তৃণমূলকে 2021-এ ডিভিডেন্ড দিয়েছেন, একটা সময় নরেন্দ্র মোদীকে ডিভিডেন্ড দিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে তার ঠান্ডা লড়াই ছিল। নীতিশ কুমারও কিন্তু একটা সময় বিহারের বৈতরণী পেরোতে এই পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোরকে, ফলে নীতিশ কুমারের অনেক দুর্বল জায়গা প্রশান্ত কিশোর জানতেন। কিন্তু কোথাও না কোথাও বিশ্লেষকরা বলছিল প্রশান্ত কিশোর নতুন দল তৈরি করে আসলে ভারতীয় জনতা পার্টিকেই সুবিধে করে দিলেন বিহারে। এই যুক্তিটা কেন আসছিল? তার কারণ একটাই, যেটা কারণ নীতিশ কুমার যে সময় উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল পিকেকে, কারণ মোদির সময় মোদি কিন্তু সেখানে জায়গা দিতে চেয়েছিল, কিন্তু অমিত শাহের সাথে যেহেতু পিকের একটা ঠান্ডা লড়াই চলছিল, তাই স্বাভাবিকভাবেই পিকেকে পাত্তারি গোটাতে হয়েছিল। এবং ঠিক সেই সময় নীতিশ কুমার কিন্তু একেবারে লুপে নিল। এবং নীতিশ কুমারের এই টোটাল যে তার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অনেকটাই কিন্তু ঢুকিয়ে নিয়েছিল পিকেকে। তাই স্বাভাবিকভাবেই নীতিশ কুমারের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা অনেকটাই জানতো পিকে। তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভাবতে শুরু করলো যে নীতিশের মূলত তার যে মেশিনারিটা, সেই মেশিনারিটা যেহেতু পিকে জানতো, তাই নীতিশ কুমারকে ধাক্কা দেওয়ার জন্য পিকে ভোটে লড়াইটা অনেকটা সহজ করে দেবে। বাকি যারা রয়েছে, অর্থাৎ এই যেমন কংগ্রেস রয়েছে, বামেরা রয়েছে বা আরজেডিরা রয়েছে, এরা অনেকটা ভালো ফল করতে পারে। তাই সেই ক্যালকুলেশন করেই কিন্তু সমীক্ষা করা হলো এবং সেই সমীক্ষায় আরজেডিকে অনেকটা এগিয়ে রাখলো।
কিন্তু সকাল থেকে যে ভোটের ট্রেন্ডিংটা দেখলাম তাতে দেখা যাচ্ছে যে নীতিশ কুমারও কিন্তু অনেক ব্যাকফুটে চলে গেছে। এটা একেবারে মানে মিরাকেল বলা যেতে পারে। মানে যেখানে বিজেপি চাইছিল নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে বিহারের রাজনীতিতে তারা আবারও একটা চমক দেবে, এবং যেহেতু নীতিশ কুমার আদতে কিন্তু এনডিএ সরকারের একটা হাতল বলা যেতে পারে, দুটো হাতল, একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে হচ্ছে নীতিশ কুমার। তবে নীতিশ কুমারের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেই কারণে কিন্তু বিজেপিও তারা ঝাঁপিয়েছিল যে যদি কোনোভাবে এই সুযোগে নীতিশকে খানিকটা যদি দমিয়ে দেওয়া যেতে পারে। আমি নীতিশের প্রশ্নে আবার আসব। এই মুহূর্তে অত্যন্ত মানে এই রাজনৈতিক সমীকরণে পশ্চিমবঙ্গের মতো বিহারের রাজনীতিতেও রক্তক্ষরণ মানে হয়ে চলেছে বাম শক্তির। মনে করা হয়েছিল বামেরা যেভাবে প্রচারে ঝড় তুলছিল যে তরুণ প্রজন্ম তারা বামেদেরকে সেখানে একটা বড় জায়গায় নিয়ে যাবে, সিপিআইএম লিবারেশন বা দীপঙ্কর বাবুর যে দল রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2 কি 3টে আসন সেটা পেতে গিয়েও মানে একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা। এবং যা লিডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে সেখানে বামেরা মাত্র 3টে আসনে লিড করছে, তাও সেই আসনগুলোর ফারাক হচ্ছে 200-300 ভোটে লিড করছে। যে কোনো সময় যে কোনো দল ওভারকাম করে চলে যেতে পারে। বামেদের এই অবস্থা হলো কেন? তার একটাই কারণ, দেখো বিশ্বাসযোগ্যতাটা অনেক বড় জিনিস। যে বামেদের ওপরে একটা সময় সে ত্রিপুরা বলো, পশ্চিমবঙ্গ বলো বা বিহার বলো, বামেদের প্রতি মানুষের যে একটা আস্থা বা ভরসার জায়গা ছিল, এবং গত বেশ কয়েকটা নির্বাচনে তুমি দেখো, বিহারে এর আগেও তুমি লোকসভা নির্বাচনে সেই সময় বামেদের ফলটা দেখো, পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, সর্বশেষ যদিও 24-এর লোকসভা বা তার আগে যে সমস্ত নির্বাচনগুলো, সেখানে কিন্তু বামেরা খুব একটা খাতা খোলার জায়গায় বা তাদের সংগঠনটা, তাদের বুথ লেভেল যে সংগঠনটা, বামেদের পরিচিতিটাই ওইখানে, যে তারা 365 ডেজ মানুষের সাথে যোগাযোগ রাখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে, এবং তার পাশাপাশি বুথ লেভেলটা তারা কিন্তু শক্ত ঘাঁটি তৈরি করার চেষ্টা করে। কিন্তু বিহার নির্বাচনে সব যেন কোথাও এলোমেলো করে দিয়েছে এই একমাত্র এসআইআরটা, যে এসআইআরটাকেই মধ্যমণি করেই আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টি, যেভাবে এই বিহারে যেভাবে তাদের যে উত্থান, নীতিশ কুমার এখন চিন্তায় পড়ে যেতে পারে যে আগামীর যিনি মুখ্যমন্ত্রী হবে, নীতিশ কুমারের অল্টারনেটিভ তো তাহলে বিজেপি দিতেই পারে। তার কারণ যদি শক্তি হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি, এই মুহূর্তে যা ট্রেন্ড রয়েছে, এই মুহূর্তে যদি আসন যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে নীতিশ কুমারের থেকে কিন্তু বিজেপির আসন অনেক বেশি হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসতে চাইছিলাম যে এতদিন নীতিশ কুমারকে আবর্ত রেখে ভারতীয় জনতা পার্টি বিহারকে নিয়ে নেয়, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই তথ্য বিশ্লেষণ করে দেখা হবে, সেটা হচ্ছে যাদব সম্প্রদায়ের ভোট আর মুসলিম ভোট। এসআইআর এর পরে 16% মুসলিম ভোট কোথায় গেল? যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির, তাহলে এই সংখ্যালঘু ভোটটা নীতিশ কুমারের দিকেও নিশ্চয়ই গেছে। যদি তেজস্বী যাদব বা অন্য কোনো দল পেত, তাহলে এই জায়গাটা আসতো না। এবার কি এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেহেতু তুলনামূলকভাবে গতবারের থেকে ভালো ফল করেছে, সেখানে সম্রাট চৌধুরীর মতো নেতা রয়েছেন, নীতিশকে কি এবার উপমুখ্যমন্ত্রী করে বা নেপথ্যে কিছু রেখে বিজেপি কি মুখ্যমন্ত্রী হিসেবে নতুন কোনো মুখকে নিয়ে আসবে, নাকি নীতিশের ওপর ভরসা রেখে যে কথা যেমন হয়েছিল নির্বাচনের আগে সেই কথাই রাখছি, এবারের জন্য আপনি মুখ্যমন্ত্রী, সামনের বার কিন্তু আমাদেরকে ছাড়তে হবে? কিন্তু এই জায়গাটা আর একটা কিন্তু বেশ মজার ব্যাপার। তার কারণ দেখো, যেহেতু দুটো হাতলের মধ্যে নীতিশ কুমারও রয়েছে, চন্দ্রবাবু নাইডু রয়েছে, যদি বিহারটাকে বেশি প্রায়োরিটি বিজেপি দিয়ে ফেলে, তাহলে কিন্তু আবার কিন্তু লোকসভা নির্বাচন করতে হবে। তার কারণ এই মুহূর্তে এনডিএর সরকারটা কিন্তু মোদির একার নয়, অর্থাৎ বিজেপি একার নয়, এখানে দুটো সহযোগী দল রয়েছে। এই দুটো সহযোগী দলকে আগামী 29 পর্যন্ত কিন্তু টেনে নিয়ে যেতে হবে যদি এই সরকারটাকে টিকিয়ে রাখতে হয়। তাই বিজেপি এই মুহূর্তে খুব একটা যে নীতিশকে চটিয়ে দেবে বা নীতিশের মুখ্যমন্ত্রীর পদটা যে ছিনিয়ে নিতে পারে, এই ভুলটা মনে হয় মানে বিজেপি করবে না। এবং বিজেপি এই কারণেই করবে না, কারণ বিজেপি এখানে হয়তো সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির যা আসন এই মুহূর্তে, বিজেপি অনায়াসে নীতিশ কুমারকে নিয়ে সরকার করতে পারে। কিন্তু নীতিশ কুমার যদি বেঁকে বসে, তাহলে দিল্লি চেয়ারটা টান পড়বে, এবং দুটো হাতলের মধ্যে একটা চারটে পায়ার মধ্যে নীতিশকে না চটিয়ে, নীতিশকে চটানো কিন্তু যাবে না, নীতিশকে চটানো যাবে না। তার কারণ নীতিশ
দিল্লির যে 4 চেয়ারে যে আসনটা তার একটা কিন্তু পায়া নীতিশ কুমার, আর ওই 4টের মধ্যে যদি একটা নীতিশ টেনে নেয় হবে তাহলে কিন্তু একেবারে টালমাটাল পরিস্থিতি। ফলে স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে মূল যেটা বিজেপির মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্রথম যে রাজ্য বিহার, যে রাজ্যে এসআইআর করে 40 লাখ মানুষের নাম বাদ গেল। তুমি দেখবে যদি আমরা এসআইআরটাকে একটু ভালোভাবে যদি নিবিড়ভাবে দেখি, কাদের নামগুলো বাদ গেল, যাদের বয়স 60, 65, 70-এর ঘরে, এবং শুধু তাই নয়, যারা প্রান্তিক মানুষ, অর্থাৎ দিন আনে দিন খায়, ক্ষেত মজুর করে যারা, সেই সমস্ত প্রান্তিক মানুষ, যেটা লালু প্রসাদ যাদবের একটা ভোট ব্যাংক ছিল, একটা বড় সড়ো ভোট ব্যাংক, এবং এইখানেই কিন্তু বিজেপি মেন ধাক্কাটা মেরেছে। তাই স্বাভাবিকভাবেই বিহারের যে রাজনীতি এতদিন ধরে যেটা মানুষ দেখে এসছে, নয় লালু প্রসাদ যাদব নয় নীতিশ কুমার, এই লালু আর নীতিশের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে যদি আমরা পুরো ফিগারটা দেখি, মানে এখনো পর্যন্ত যা ভোটের ফলাফল বেরিয়েছে, তাতে কিন্তু একটা নতুন সূর্যোদয় হয়েছে। অর্থাৎ আকাশের অধিকাংশটাই বলা যেতে পারে 75% কাছাকাছি কিন্তু গেরুয়া হয়ে গেছে বিহার। যে বিহার এক সময় লালু প্রসাদ যাদব, সে বিহারের শেষ কথা বলতো, পরবর্তীতে নীতিশ কুমার, যদিও লোকসভায় বিভিন্ন সময় নীতিশের সাথে লালু প্রসাদের বিভিন্ন সময় বেশ খুব, যদিও ওটা বন্ধুত্বপূর্ণ সমালোচনা হতো, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে নীতিশ আর লালুর বাইরে যে আরেকটা বিহার হতে পারে। এই যে নীতিশ লালু এই পর্যায়ের মধ্যে, লালুর পরবর্তী প্রজন্ম হিসাবে তোমার কাছে শেষ প্রশ্ন, যে তেজস্বী যাদব তিনি কেন পারলেন না? তার কাছে যাদব সম্প্রদায়ের ভোট একটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বাবার হাত রেখে তেজস্বী খুব একটা সংগঠন খারাপ করে না, কিন্তু কোথায় তেজস্বী এতটা যোজন যোজন পেছনে পড়ে গেল? মানে তুমি যদি বলো তুল্যমূল্য বা চ্যালেঞ্জের লড়াই, তা নয়, রেজাল্ট বলছে একদম এক পেশের রেজাল্ট, এবং শুরু থেকেই নীতিশ এবং তার সহযোগী দল ভারতীয় জনতা পার্টি তারা হু হু করে এগিয়ে চললেন। 50টা আসন এগিয়ে থাকার নিরিখে পেরোতে গিয়ে নাভিশ্বাস ছুটে গেল তেজস্বী। কোথায় ভুল হলো তেজস্বীর, যেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো আগামী দিনে তিনি নতুন কোনো পরিকল্পনা করবেন? দেখো, এইখানে একটা আর খুব গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে তার প্রশাসনিক, তার যে চালানোর যে ক্ষমতা, সেটা একটা অবশ্যই বয়সের ওপরই নির্ভর করে। তেজস্বী যাদব একেবারে তরুণ নেতা, তরুণ প্রজন্মকে অনেকটাই নিজের কাছে টানতে পেরেছে, এবং এখনও হয়তো খানিকটা বাকি রয়েছে। কিন্তু তেজস্বী যাদবের যে বিষয়টা, তার পারিবারিক যে দুর্নীতি, তুমি দেখলে ভোটের আগে যেভাবে সেই গোখাদ্য কেলেঙ্কারি, তার ঘটনা আবার এসে একেবারে ভোটের মুখোমুখি ইডি এসে হাজির। তো দুর্নীতির যে অভিযোগ, মানুষ কিন্তু তেজস্বী যাদবকে নিচ্ছে, আবার পুরোপুরি নিতেও পারছে না। একদিকে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে একটা প্রশ্ন তো আসছেই, কারণ বিহারের রাজনীতিতে যারা দেখেছেন বা বিহারের যারা বাসিন্দা, তারা জানে লালু প্রসাদ যাদব যে সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে যে দুর্নীতিগুলো হয়েছে, যে কারণে লালু প্রসাদকে জেলে থাকতে হয়েছে। যদিও পরবর্তী সময় তাকে ক্লিন চিট দেওয়া হলেও, কিন্তু বারবার লালু প্রসাদের বাড়িতে কখনো সিবিআই, কখনো ইডি। এটা কিন্তু কেন্দ্রীয় এই দুই তদন্তকারী সংস্থা মূলত রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে লালু প্রসাদ এর বাড়িতে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে। মানুষ কিন্তু এই জায়গাটা থেকেই তারা মনে করছে যে না, কোথাও একটা কিছু তো রয়েছে, কেন বারবার লালুর বাড়িতে কেন ইডি সিবিআই আসছে, কিছু তো একটা ব্যাপার রয়েছে। ফলে নীতিশ কুমারের যে এই যে তুমি যেটা শুরুতেই বলেছিলে, তার যে উন্নয়নের যে এক্সপ্রেস, সেই উন্নয়নের এক্সপ্রেসের কাছে কিন্তু এই মুহূর্তে হয়তো তেজস্বী যাদব আরও 5 বছর বা আরও 10 বছর পরে সম্পূর্ণ ম্যাচিওর হয়ে যাবে, এবং বিহার রাজনীতি না ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে আরও সচেতন হবে। তাই এই জায়গা থেকেই হয়তো মানুষ মনে করছে যে নীতিশ কুমারের মতন মানুষ এখনও তাদের প্রয়োজন রয়েছে, বিশেষ করে বিহারের প্রান্তিক মানুষের উন্নয়নেরটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, শিক্ষা, কর্মসংস্থান, এটা তো একেবারে গুরুত্ব দিতেই হবে, যেটা নীতিশ দিয়ে রেখেছে তার ফল হিসাবে। তবে আবারও শেষ করার আগে একটা কথা অবশ্যই, সুচারু যেহেতু এই বিষয়গুলো বলছিল, বিহারেতে বিজেপি কিন্তু যে পথটা দেখিয়ে দিল, বাংলার পক্ষে কিন্তু সেটা কঠিন হয়ে গেল। শেষ করব অবশ্যই, এই এসআইআর বাংলাতেও হচ্ছে, এবং সেই এসআইআরের পরেই বাংলায় নির্বাচন।
প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে বাংলায় কি পরিবর্তন হবে? একদম একদম নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়ে তুমি শেষ করলে। এসআইআর এর পর বিহারে একটা অন্যরকম নির্বাচন আমরা দেখলাম, বাংলাতেও কি একই রকমভাবে সেই ধরনের নির্বাচন প্রক্রিয়া দেখা যাবে? যদিও অনেকে বলেন যে বাংলার সঙ্গে অন্যান্য রাজ্যের তুলনা করা ঠিক নয়, কারণ বাংলার রাজনৈতিক আবর্তটাই অন্যরকম। আমরা শুধু তর্ক বিতর্ক, রাজনৈতিক সমীকরণ আমরা তুলে ধরবো। আজকের অ্যাকশন রিয়াকশানে আপনারা বিহার নিয়ে এই বিশ্লেষণ শুনলেন। নিশ্চয়ই পরবর্তী পর্বে আরও সূক্ষ্ম নিখুঁত বিশ্লেষণ আমি এবং আমার সঙ্গে আমার সিনিয়র সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় আপনাদের কাছে বারে বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত বিহার রং দে তু মোহে গেরুয়া হিসাবেই রইল।